হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে বায়োমলিকুলস চ্যাপ্টারের তৃতীয় নম্বর যে পার্ট সেটা করা হবে। এনসিইআরটি বাংলা পিডিএফ সেটা এক্সপ্লেন হবে। তো শুরু করা যাক। প্রাথমিক ও গৌণ বিভাগজাত বস্তুসমূহ, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইটস। তো বিভাগ ক্রিয়ার ফলে যে সমস্ত বস্তুগুলো তৈরি হয় তাদের দুই ভাগে ভাগ করা হয়, একটা প্রাথমিক আর একটা গৌণ। তো শুরু করা যাক। রসায়নবিদ্যার মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর দিক হলো সজীব বস্তু থেকে ছোট বড় হাজারো যৌগের পৃথকীকরণ, গঠন সংকেত নিরূপণ এবং সম্ভব হলে তাদের সংশ্লেষণ নিয়ে আলোচনা করা। যে কেমিস্ট্রির তো অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে একটা আছে অ্যানালাইটিক কেমিস্ট্রি, যেখানে কি যে কোনো অ্যানালাইসিস করা হয়, যে কোনো একটা সে সজীব বস্তুর বিভিন্ন রকমের অ্যানালাইসিস করা হয়, যে সেটা কী কী যৌগ নিয়ে গঠিত, সেই যৌগগুলির গঠন কেমন, সেই যৌগগুলির কাজ কী। এই অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিটা অত্যন্ত ইন্টারেস্টিং, যেখানে সজীব বস্তুর মধ্যে কী কী ছোট বড় কী কী যৌগ আছে, যৌগগুলির গঠন কেমন, তারপর যৌগগুলি নিয়ে আরও অন্যান্য ব্যবহার কী, কাজ কী, সমস্ত কিছু আলোচনা করা হয়। কেউ যদি জৈব অণুর একটি তালিকা প্রস্তুত করে তবে সে তালিকায় অ্যামিনো অ্যাসিড, শর্করা প্রভৃতি সহ হাজারো জৈব যৌগ অন্তর্ভুক্ত হবে। জৈব অণুর যদি একটা তালিকা প্রস্তুত করা হয় তো তার মধ্যে অ্যামিনো অ্যাসিড, শর্করা এবং আরও অন্যান্য জৈব যৌগ আছে। এই জৈব অণুগুলোকে আমরা বিভাগজাত পদার্থ বলতে পারি। বিভাগ ক্রিয়ার ফলে যেহেতু পাওয়া যায় সজীব দেহে, তাই বিভাগজাত পদার্থ বলা হয়। 9-10 অনুচ্ছেদে প্রদত্ত কারণগুলোর জন্য আমরা এই জৈব অণুগুলোকে বিভাগজাত বস্তু বলতে পারি। পরবর্তীতে একটা অনুচ্ছেদ আছে 9-10, তো সেখানে বলা হবে যে কেন বিভাগজাত বস্তু বলে, এটা পরে দেখা যাবে। 9-1-এ দেখানো এই ধরনের সব ক্যাটাগরির যৌগের উপস্থিতি প্রাণীকলায় পরিলক্ষিত হয়। তবে উদ্ভিদ, ছত্রাক ও অণুজীবের কোষের বিশ্লেষণ করলে যৌগগুলোতে এইসব প্রাথমিক বিভাগজাত পদার্থ ছাড়াও হাজারো যৌগ দেখতে পাবে, যেমন তরুক্ষীর, ফ্ল্যাভিনয়েডস, রাবার, অত্যাবশ্যকীয় তেল, অ্যান্টিবায়োটিক্স, রঙিন রঞ্জক পদার্থ, গন্ধদ্রব্য, আঠা, মশলা ইত্যাদি। তো এখানে বলা হয়েছে যে 9-1 নম্বরের যে চিত্র আছে, আগে আছে যেটা, এই যে 9-1 নম্বর চিত্র, এটা এখানে কি এগুলো মানবদেহে কি কি পাওয়া যায় সেগুলো, মানবদেহের মধ্যে বা কোনো সজীবদের মধ্যে এই হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, এগুলোই পাওয়া যায়। ঠিক আছে, এর বাইরে আর অন্য কিছু বিশেষ তেমন পাওয়া যায় না। কিন্তু যদি উদ্ভিদ বা অণুজীব বা ছত্রাক ইত্যাদির দেহ যদি পরিলক্ষিত করা হয়, ইত্যাদির দেহকে যদি বিশ্লেষণ করা হয়, তো 9-1 এর আগে যে ছকটা দেখলাম সেখানে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো তো পাওয়া যাবেই, তার সাথে সাথে এখানে যে গৌণ বিভাগজাত পদার্থ আছে, যেমন রঞ্জক পদার্থ, গৌণ বিভাগজাত পদার্থ যেমন রঞ্জক পদার্থ, উপক্ষার, টার্পিনয়েড, অপরিহার্য তেল, টক্সিন, লেকটিনস, ওষুধ, পলিমারিক পদার্থ, এগুলোও পাওয়া যাবে। কোথা থেকে? উদ্ভিদ, ছত্রাক বা অণুজীব থেকে। যেমন তরুক্ষীর, ফ্ল্যাভিনয়েডস, রাবার, অত্যাবশ্যকীয় তেল, অ্যান্টিবায়োটিক্স, রঙিন রঞ্জক পদার্থ, গন্ধদ্রব্য, আঠা, মশলা ইত্যাদি। এই যে আঠা, মশলা, তারপর এগুলো সবই হচ্ছে গৌণ বিভাগজাত পদার্থ, যেগুলো কি প্রাণী দেহ থেকে পাওয়া যায় না, পাওয়া যায় কোথা থেকে? উদ্ভিদ, ছত্রাক বা অণুজীব। স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজে প্রাথমিক বিভাগজাত পদার্থগুলোর ভূমিকা জানা থাকলেও পোষক জীবের সমস্ত গৌণ বা সেকেন্ডারি বিভাগজাত পদার্থগুলোর ভূমিকা বা কাজ এই মুহূর্তে আমাদের বোধগম্য নয়। তো আমরা আমাদের শরীরে প্রাথমিক যে বিভাগজাত পদার্থ আছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো কি কাজ করে আমরা তো প্রত্যেকেই জানি, যে প্রোটিন দেহর ক্ষয়পূরণে সাহায্য করে, কার্বোহাইড্রেট এনার্জি প্রদান করে ইত্যাদি আমরা জানি যে কোনটা কী কাজ করে থাকে। কিন্তু যে গৌণ বিভাগজাত পদার্থ আছে, এই যেমন উপক্ষার, টার্পিনয়েডস, এই যে গৌণ উপজাত পদার্থগুলো, এগুলোর যে কী কাজ প্রত্যেকটার কিন্তু আমরা এখনও সরাসরি শিওর জানি না, কারণ অনেক গৌণ উপজাত পদার্থ আছে যেগুলো আবিষ্কার হয়েছে কিন্তু কাজ জানা যায়নি বা আবিষ্কারই হয়নি, এমন অনেক আছে। তবে এদের মধ্যে অনেকগুলো মানব কল্যাণে ব্যবহৃত হয়, যেমন রাবার, ওষুধ, মশলা, গন্ধদ্রব্য, রঞ্জক পদার্থ। কিছু সেকেন্ডারি বিভাগজাত পদার্থের বাস্তুতান্ত্রিক গুরুত্ব রয়েছে। পরবর্তী অধ্যায়গুলিতে এবং পরবর্তী বছরগুলোতে অধ্যয়নকালে তোমরা এ সম্পর্কে আরও জানবে। তো তার মধ্যে কিছু কিছু গৌণ উপজাত পদার্থর ব্যবহার জানা গিয়েছে, সবাই যে যা জানি তা না। তো তার মধ্যে কিছু কিছু দেখা গেছে যে বিভিন্ন রকমের মানবের সাহায্যে, যে মানুষের সাহায্য করার জন্য কাজে লাগে, যেমন রাবার আছে, ওষুধ আছে, ওষুধ আমরা রোগ নির্ণয়ের জন্য কাজকারী, মশলা আছে যেটা কি খাবারকে
সুস্বাদু করার জন্য ব্যবহার করা হয়। গন্ধদ্রব্য আছে, রঞ্জক পদার্থ আছে, কোনো একটা পদার্থকে রং করার জন্য, কালারফুল করার জন্য ব্যবহার করা হয়। আবার কিছু আছে বাস্তুতান্ত্রিক গুরুত্বও আছে। তো কিছু কিছু আছে যেগুলো জানা গেছে। তো এখানে কিছু এক্সাম্পল আছে যে এই ছকটাতে। তো এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন প্রায় হয়। তো বলা যেতে পারে যে রঞ্জকের কয়েকটি উদাহরণ দাও। রঞ্জক একটা গৌণ বিভাগজাত পদার্থ, তার কয়েকটি এক্সাম্পল যেমন ক্যারোটিনয়েড, অ্যান্থোসায়ানিন ইত্যাদি। উপক্ষারের কয়েকটি এক্সাম্পল মরফিন, কোডেইন, ডিটেলসে পড়া হবে পরে। টার্পিনয়েডসের মনোটার্পিন, ডাইটার্পিন। অপরিহার্য তেল লেমন গ্রাস তেল। টক্সিন বা বিষ অ্যাবরিন রেসিন। লেকটিনস কনকেনাডেলিন এ। ওষুধ ভিনব্লাস্টিন কারকিউমিন। পলিমারিক পদার্থ রাবার, আঠা, সেলুলোজ ইত্যাদি। এগুলো প্রত্যেকেই হচ্ছে গৌণ বিভাগজাত পদার্থ আর তার এক্সাম্পল। তো এই ছকটা খুবই ভালোভাবে মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে প্রায়। তো প্রাথমিক আর গৌণ উপজাত পদার্থ কী সে বিষয়ে একটা আইডিয়া হলো যে প্রাথমিকগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি। আর গৌণগুলো তো সেগুলো মানবদেহে পাওয়া যায়। আর গৌণগুলো উদ্ভিদ, ছত্রাক এবং অণুজীবে পাওয়া যায়। গৌণগুলোর প্রত্যেকের কাজ এখনও জানা যায়নি, তো তার মধ্যে কিছু এক্সাম্পল ও তাদের কাজ দেওয়া আছে। আর মানবদেহের মধ্যে এগুলো পাওয়া যায় না। মানবদেহের মধ্যে যে ছকে একে দেখেছিলাম সোডিয়াম, হাইড্রোজেন বিশ্লেষণ করলে ওগুলো পাওয়া যায়, কিন্তু এগুলো পাওয়া যায় না। এগুলো উদ্ভিদ, ছত্রাক এবং অণুজীবের মধ্যে পাওয়া যায়। তো তাদের এক্সাম্পল, তাদের যেমন কী কী কয়েকটা উদাহরণ দেওয়া আছে, তো এগুলো ভালো করে মুখস্থ করে রাখতে হবে। এবার হলো কি বায়ো ম্যাক্রো মলিকিউলস বা বৃহৎ জৈব অণুসমূহ। বায়ো ম্যাক্রো মলিকিউলস অ্যাসিডে দ্রাব্য যৌগসমূহের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাদের আণবিক ওজন 18 থেকে 8 শুরু করে প্রায় 800 ডাল্টন পর্যন্ত হয়। যে আমরা একেবারে প্রথম যে পার্টটা যেখানে পড়েছিলাম সেখানে একটা করেছিলাম যে একটা মর্টার বা পেস্টেল নিয়ে সেখানে গুঁড়ো করে ওই যে ছাকনা বা একটা কাপড়ের এর মধ্যে দিয়ে যদি পালন করা হয় তো দুটো অংশে ভাগ হয়ে যায়, একটা অ্যাসিডে অদ্রাব্য অংশ আর একটা অ্যাসিডের দ্রাব্য অংশ। তো যে নিচে যেটা ছাকার পরে যেটা নিচে থেকে যায় সেটা কি বলছিলাম, অ্যাসিডের দ্রাব্য অংশ, যেহেতু এটা ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত থাকে। তো এই যে অ্যাসিডের দ্রাব্য অংশ তার কি আণবিক ওজনটা কম হয়, 18 থেকে 800 ডাল্টন, ঠিক আছে। আর যে ওপরে যে অ্যাসিডের অদ্রাব্য অংশ সেটার আণবিক ওজন বেশি হয়, প্রায় 1000-এর বেশি হয়, 10,000 ডাল্টন বা তার বেশি হয়। যে অ্যাসিডের অদ্রাব্য সেটা 10,000 বা তার বেশি হয়। আর যেগুলো অ্যাসিডের দ্রাব্য যে নিচের অংশটা সেটা হলো 18 থেকে 800 ডাল্টন হয়। যেহেতু আণবিক ওজন কম তার জন্য তো সে নিচের দিকে থিতিয়ে পড়ে, আর যেহেতু এটা আণবিক ওজন বেশি তাই নিচের দিকে থিতিয়ে পারে না, কাপড়ের মধ্যে আটকে যায়, তো উপরে থেকে যায়। যেমন চাকে যেমন ছাকার পরে কি চা পাত্তি, আদা যেগুলো থাকে সেগুলো উপরের দিকে থেকে যায়, কারণ কি তাদের ওজনটা বেশি। আর যে চিনিটা দ্রবীভূত অবস্থায় থেকে গেছিলো সেটা নিচে নেমে যায়, কারণ তার আণবিক ওজনটা কম, সেটা গুলে গেছে, দ্রবণে পরিণত হয়ে গেছে। তাই এই অ্যাসিডের দ্রাব্য অংশের যে আণবিক ওজন সেটা 18 থেকে 800, আর অ্যাসিডের অদ্রাব্য যে অংশটা তার আণবিক ওজন 10,000 ডাল্টন বা তার বেশি। তো অ্যাসিডে অদ্রাব্য অংশের মধ্যে প্রধান মোট 4 ধরনের জৈব যৌগ পাওয়া যায়, যথা প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড এবং লিপিড। তো এই যে অ্যাসিডের দ্রাব্য অংশটা দেখলাম নিচের দিকে থিতিয়ে পড়ছে, যেটা এই যে থিতিয়ে পড়ছে এই যে নিচের দিকে, তার মধ্যে কি কি 4 ধরনের জৈব যৌগ পাওয়া যায় মেনলি, আরও অনেক পাওয়া যায় কিন্তু এটা প্রধান, সেটা হচ্ছে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড আর লিপিড। লিপিডগুলোকে বাদ দিলে তাদের আণবিক ওজন 10,000 ডাল্টন বা তার বেশি। এই অ্যাসিডে অদ্রাব্য অংশ, না অ্যাসিডে অদ্রাব্য অংশ মানে এটা ওপরের অংশ, নিচে না। অ্যাসিডে অদ্রাব্য অংশ মানে ওপরের দিকে। তো উপরের দিকে যে অংশটা তার মধ্যে 4টি পাওয়া যায়, একটা প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড আর লিপিড। লিপিডগুলোকে বাদ দিলে তাদের আণবিক ওজন 10,000 ডাল্টন বা তার বেশি হয়। তো এর মধ্যে যে অ্যাসিডে অদ্রাব্য অংশ এর মধ্যে তাহলে 4টে মেন পাওয়া যায়, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড আর লিপিড। তো এর মধ্যে যদি লিপিডকে বাদ দিলে এই যে 3টি আছে প্রোটিন বা নিউক্লিক অ্যাসিড আর পলিস্যাকারাইড, এদের আণবিক ওজন 10,000 ডাল্টন বা তার বেশি হয়। লিপিডের কিন্তু হয় না, লিপিডের কম। এর কারণও আছে, বলা হচ্ছে পরে। এই কারণের জন্য জৈব অণুগুলোকে বা জৈব রাসায়নিক পদার্থগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। যেগুলির আণবিক ওজন 1000 ডাল্টনের নিচে থাকে আমরা জৈব ক্ষুদ্র অণু এদের বলে থাকি,
যেগুলো অ্যাসিডে অদ্রাব্য অংশে থাকে এবং ওজন 10,000-এর বেশি সেগুলোকে বৃহৎ অণু বা বৃহৎ জৈব অণু বলে থাকি। তো এই কারণে আগেই বলে দিলাম যেটা, সেটা এখানেই লেখা আছে যে এই কারণে একে দুটি অংশে ভাগ করা হয়। এটা উপরের অংশটা হচ্ছে অ্যাসিডে অদ্রাব্য অংশ, যার আণবিক ওজন 10,000 ডাল্টন বা তার বেশি, 10,000 ডাল্টন বা তার বেশি হয়। আর নিচের দিকে হচ্ছে অ্যাসিডের দ্রাব্য অংশ, যার আণবিক ওজন 1,000 ডাল্টন বা তার কম হয়, বা অ্যাসিডের দ্রাব্য অংশ বা জৈব ক্ষুদ্র অণু, মানে আরেকটা নাম। আর অ্যাসিডের অদ্রাব্য অংশ বা বৃহৎ অণু বা বৃহৎ জৈব অণু বা বায়োম্যাক্রোমলিকুলস যেটা পড়ছি। তাহলে ওপরে যে অ্যাসিডের অদ্রাব্য অংশ সেটা হলো বায়োম্যাক্রোমলিকুলস, তার আণবিক ওজন কত? 10,000 ডাল্টন বা তার বেশি। এক্সাম্পল কি? 4টে: প্রোটিন, কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড, আর নিউক্লিক অ্যাসিড আর লিপিড। তার মধ্যে লিপিডের ওজনটা 10,000 ডাল্টন হয় না, কিন্তু বাকি 3টে 10,000 ডাল্টন। আর যেটা নিচে থাকে সেটা অ্যাসিডের দ্রাব্য বা জৈব ক্ষুদ্র অণু, তার ওজন 800 ডাল্টন, 18 থেকে 800 ডাল্টন বা 1,000 ডাল্টনের কম হয়। এটাই লেখা আছে, দুটো ভাগে ভাগ। তো এটা তো অনেকবারই বলা হয়েছে, আশা করি এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে এখন। লিপিড ছাড়া অদ্রাব্য অংশের প্রাপ্ত অণুগুলো হলো পলিমার। লিপিডের আণবিক ওজন 800 ডাল্টন অতিক্রম না করা সত্ত্বেও তাহলে কেন তা অ্যাসিড অদ্রাব্য অর্থাৎ বৃহত্তম অংশে থেকে যায়? তো উপরে দেখলাম যে লিপিড, এই যে লিপিড ছাড়া যে বাকি অংশগুলো থাকছে অ্যাসিড অদ্রাব্য অংশের মধ্যে, এই যে উপরের দিকে থাকছে প্রোটিন, কার্বোহাইড্রেট আর পলিস্যাকারাইড, এই তিনটে হচ্ছে কি পলিমার। যেমন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের পলিমার, পলিস্যাকারাইড হচ্ছে গ্লুকোজের বা ফ্রুক্টোজের পলিমার, নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। এগুলো পলিমার, কিন্তু লিপিডটা পলিমার না। লিপিডটা একটু ব্যতিক্রম, যদিও অ্যাসিডের অদ্রাব্য অংশে থাকে, কিন্তু এটা ব্যতিক্রম। তাহলে অ্যাসিডের অদ্রাব্য অংশ হলে দেখলাম 10,000 ডাল্টনের বেশি হতে হবে, কিন্তু লিপিডের তো মাত্র কম। তাহলে এটা উপরে থাকার কারণটা কি? এটা নিচে থিতে যায়নি কেন? কোশ্চেন হতে পারে। তো সেটা এখানে বলা আছে, কি বলা আছে দেখা যাক। লিপিডের আণবিক ওজন বাস্তবিকই কম এবং কোষ পর্দা ও অন্যান্য পর্দার মধ্যে এমনই থাকে না, সজ্জিত অবস্থায় থাকে, এমনি থাকে না, সজ্জিত অবস্থায় থাকে। যে লিপিডের যে আণবিক ওজন সেটা তো কম, ঠিক আছে। আর লিপিড কি? কোষ পর্দা আর অন্যান্য পর্দা, এই যে আমরা দেখেছিলাম যে ফসফোলিপিড যেটা ছিল, লিসিথিন, যেটা উপরে একটা যে বিভিন্ন চিত্র ছিল তার মধ্যে পড়েছিলাম, তো সেটা কি? কোষ পর্দার গঠন। তো কোষ পর্দার মধ্যে কি লিপিডগুলো সংযুক্ত অবস্থায় থাকে। যে কার্বোহাইড্রেটের একটা আবরণ আছে, তার মধ্যে লিপিডগুলো প্রথিত অবস্থায় আছে বা ভেতরের দিকে আছে। যখন আমরা কোনো কলাকে চূর্ণ করে ফেলি তখন কোষের গঠন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। কোষ পর্দা বা অন্যান্য পদার্থগুলো টুকরো টুকরো হয়ে যায় এবং থলি তৈরি করে, যা জলে দ্রাব্য হয় না। এই কারণে পর্দার টুকরো অংশগুলো যা থলি তৈরি করে এবং অ্যাসিডে অদ্রাব্য অংশ থেকে পৃথক হয় এবং বৃহৎ অণু অংশে থেকে যায়। সঠিকভাবে বলতে গেলে লিপিডগুলো কোনোভাবেই বৃহৎ অণু নয়। তো এখানে যে লিপিডটা উপরে থাকার কারণটা এখানে বলা হয়েছে যে লিপিডগুলো কি, যে একটা কোষ পর্দার মধ্যে থাকে, যে হয়তো কোষ পর্দার মধ্যে কি কার্বোহাইড্রেটের একটা আবরণ আছে, তার মধ্যে লিপিডগুলো এইভাবে প্রথিত আছে ভেতরের দিকে, তার সঙ্গে সংযুক্ত অবস্থায় আছে। তো এবার কি হলো, যে যখন এগুলোকে এই যে কোষ পর্দাগুলোকে টুকরো টুকরো করা হলো, তখন কি এগুলো ভেঙে গেল। ভেঙে যাওয়ার ফলে কি, এই যে মর্টার ও পেস্টেল সাহায্যে যখন চূর্ণ বিচূর্ণ করছে, তখন কোষ পর্দার মধ্যে যে লিপিডগুলো আছে সেই লিপিডগুলো ভেঙে গেল, ছোটো ছোটো ক্ষুদ্র কণায় পরিণত হলো। এবং যে বৃহৎ জৈব অণু আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, এদের সঙ্গে কি থেকে গেল, ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হয়ে এর সঙ্গে থেকে গেল। এবার ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পরে যখন এটাকে এখানে ঢালা হলো, তখন এই যে লিপিড অণুগুলো, এগুলো তো আমরা জানি কি অদ্রাব্য, জলে অদ্রাব্য বা অ্যাসিডে অদ্রাব্য, তার জন্য কি এগুলো আর নিচের দিকে নামে না। এই যে নিচের দিকে ছাকনার মাধ্যমে নেমে যায়, সেটা নামে না। বা চিনি যেমন কি দ্রবীভূত, তাই দ্রবণ তৈরি করে, কিন্তু এটা দ্রবণ তৈরি করে না যেহেতু জলে অদ্রাব্য, তাই এই অ্যাসিডের সঙ্গে এটা নিচের দিকে নামে না। এই কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইডগুলোর সঙ্গেই বা এই যে বৃহৎ জৈব অণু আছে এদের সঙ্গে থেকে যায়, এটা নিচের দিকে নামে না, ওপরে এভাবে থেকে যায়, যেহেতু অদ্রাব্য, অ্যাসিডেও অদ্রাব্য, তার জন্য এটা ওপরে থেকে যায় বৃহৎ জৈব অণুগুলো। তাই আকার ছোট হওয়া সত্ত্বেও এবং জলে যেহেতু অদ্রাব্য, তাই সেটা উপরের দিকে থেকে যায়। কার্বোহাইড্রেট বা প্রোটিন যে বৃহৎ জৈব অণুগুলি আছে তাদের মধ্যে থেকে যায়, সে আর নিচের দিকে নামতে পারে না। যে এই যে অংশটা যেখানে অ্যাসিডের দ্রাব্য অংশগুলি আছে সেখানে আর আসতে পারে না, থলি আকারে থেকে যায় উপরের দিকে।
আর নিচে আসতে পারে না, এই জন্য সেটা উপরের দিকে থাকে। যদিও কিন্তু কোনোভাবে একে বৃহৎ অণু বলা হয় না, কিন্তু বৃহৎ অণুদের মধ্যেই থেকে যাচ্ছে। তাহলে কী কারণে লিপিডগুলো থাকে? সেই এক, লিপিডগুলো কোষ পর্দার সঙ্গে, তাহলে কী বলতে হবে যে লিপিডগুলো কোষ পর্দার মধ্যে সংগঠিত অবস্থায় থাকে কার্বোহাইড্রেট বা অন্যান্য বৃহৎ অণুর সঙ্গে। এবার যখন সেই কোষ পর্দাগুলোকে টুকরো টুকরো করা হয় মর্টার বা পিস্টলের সাহায্যে, যে আমরা দেখেছিলাম চূর্ণ বিচূর্ণ করা হয়, তখন এই লিপিডগুলো কী হয় যে ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হয়ে যায়, থলির আকারে থেকে যায়। এবার যখন ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড দিলাম তখন যেগুলো দ্রবীভূত হওয়ার কথা সেগুলো দ্রবীভূত হয়ে নিচের দিকে নেমে গেল, কিন্তু লিপিড অদ্রাব্য হওয়ার জন্য সেটা ওই উপরের যে কার্বোহাইড্রেট যে বৃহৎ জৈব অণুগুলো আছে তাদের সঙ্গে থেকে গেল, তার জন্যই লিপিড উপরের দিকে থেকে যায়, নিচের দিকে নামতে পারে না। তার সেম পিরিয়ড বোঝা গেল। অ্যাসিড দ্রাব্য অংশ স্থূলভাবে সাইটোপ্লাজমীয় গঠনকে বোঝায়। সাইটোপ্লাজম এবং কোষীয় অঙ্গাণুর মধ্যে অবস্থিত বৃহৎ অণুগুলো অ্যাসিডের অদ্রাব্য অংশে থাকে। সব মিলিয়ে এটি সজীব কলা বা জীবের সমস্ত রাসায়নিক গঠনটিকে উপস্থাপন করে। তো মানে এখানে একটা বলা হয়েছে যে কোষের কোন অংশটা অ্যাসিডের দ্রাব্য অংশে থাকে, কোন অংশটা অ্যাসিডের অদ্রাব্য অংশে থাকে। তাহলে যে অ্যাসিডের দ্রাব্য অংশ যেটা দ্রবীভূত অবস্থায় থেকে গেছে নিচের দিকে, চায়ের সঙ্গে যেটাকে তুলনা করেছিলাম, সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় যে গঠন আছে সেগুলো থাকে। সাইটোপ্লাজমে যে প্লাজমা আছে বা অন্যান্য যে গঠনগুলো আছে সেগুলো থাকে এখানে। আর আর সাইটোপ্লাজম আর কোষীয় অঙ্গাণুর মধ্যে যে বৃহৎ অণুগুলো আছে সেগুলো অ্যাসিডের অদ্রাব্য অংশে থাকে বা উপরের দিকে থাকে। যে বৃহৎ অণুগুলো কোষের মধ্যে যেগুলো বৃহৎ অণু সেগুলো উপরের দিকে থাকে যেহেতু আণবিক ওজন বেশি, আর যেগুলো কম আণবিক ওজন বিশিষ্ট সাইটোপ্লাজম বা প্লাজমা যেগুলো আছে সেগুলো নিচের দিকে থাকে। মানে সব মিলিয়ে একটি সজীব কলা বা জীবের সমস্ত রাসায়নিক গঠনটিকে উপস্থাপন করে, যে একটা সজীব কলার যে সমস্ত অংশ এই দুটো অংশের মধ্যেই বিভক্ত হয়ে যায়, অ্যাসিডে অদ্রাব্য আর অ্যাসিডে দ্রাব্য। তো এটাই ছিল। এবার কি সংক্ষেপে প্রতুলতার দিক থেকে যদি আমরা সজীব কলার রাসায়নিক গঠন লক্ষ্য করি এবং তাদের শ্রেণীবিন্যস্ত করি, তবে আমরা দেখব যে জলই হলো সেই রাসায়নিক পদার্থ যা জীবের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তো আমরা জানি যে জল সবচেয়ে বেশি থাকে, আমরা জানি প্রায় 70% বলা হয় যে 70 to 90%, তো এখানে আছে। তাহলে একটা কোষকে যদি বিশ্লেষণ করা হয় বা একটা জীবদেহকে যদি বিশ্লেষণ করা হয়, রাসায়নিক বিশ্লেষণ করা হয়, তাহলে কোনটা কতটা থাকে তার একটা ছক এখানে দেওয়া আছে এবং এটা মুখস্থ করতে হবে। কোনটা সবচেয়ে বেশি থাকে সেটা মনে রাখতে হবে। তো জল থাকে কতটা, একটা দেহের মধ্যে 70 থেকে 90%, বা একটা কোষ মানে তো দেহের গঠনগত একক। তো একটা জল থাকে 70 থেকে 90%, তাহলে কতটা বেশি জল দেখে মনে হচ্ছে না যে জল, কিন্তু ওগুলো বিশ্লেষণ করলে সেগুলো জলই পাওয়া যায়। প্রোটিন 10 থেকে 15%, কার্বোহাইড্রেট, তারপর নিউক্লিক অ্যাসিড 5 থেকে 7%, কার্বোহাইড্রেট 3%, লিপিড 2%, আর আয়ন 1%। কোনটা সবচেয়ে বেশি কোনটা সবচেয়ে কম, যে তার সিরিজটা সেটা ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সেটা মনে রাখতে হবে। তো জল সবচেয়ে বেশি থাকে, তারপর প্রোটিন থাকে, তারপর নিউক্লিক অ্যাসিড থাকে, তারপর কার্বোহাইড্রেট থাকে, তারপর লিপিড থাকে, তারপর আয়ন থাকে। এগুলো নিটে আসে। এনসিইআরটির প্রত্যেকটা ওয়ার্ড নিটের জন্য ইম্পর্টেন্ট। আমাদের হয়তো নাও মনে হতে পারে যে ইম্পর্টেন্ট না, কিন্তু সেটা ইম্পর্টেন্ট। কোথা থেকে কোশ্চেন দেবে কোনো ঠিক নেই, কিন্তু এনসিইআরটির মধ্যে থেকেই প্রায় আসবে। 95% কোশ্চেন এনসিইআরটি থেকে। প্রোটিনস যে একটা বৃহৎ জৈব অণু যে প্রোটিন আছে সেটা বিষয়ে ডিটেলসে আছে। তো শুরু করা যাক। প্রোটিনগুলো হলো পলিপেপটাইড। এগুলো হলো পেপটাইড বন্ধনের সাহায্যে যুক্ত বহু অ্যামাইনো অ্যাসিডগুলোর রৈখিক শৃঙ্খল। তো প্রোটিন আমরা জানি যে এক প্রকারের পলিপেপটাইড, মানে অনেকগুলো পেপটাইড বন্ধনের মাধ্যমে এগুলো যুক্ত থাকে কি অ্যামাইনো অ্যাসিড, যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একে অপরের সঙ্গে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে, এবং সেই পলিপেপটাইডগুলো হলো প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটার্নারি গঠনের মাধ্যমে প্রোটিন গঠন করে। তো একটু পরে ডিটেলসে চিত্র আছে, সেখানে আরও ক্লিয়ার হবে। প্রোটিন 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। প্রোটিন যেটা আছে সেটা 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। তার মধ্যে 10টা এসেন্সিয়াল, 10টা নন এসেন্সিয়াল। নন এসেন্সিয়ালগুলো দেহে গঠিত হয় আর এসেন্সিয়ালগুলো বাইরে থেকে গ্রহণ করতে হয়।
এবং প্রত্যেকটা নামও মুখস্থ রাখতে হবে। এখানে কিছু জাস্ট এক্সাম্পল দেওয়া আছে, যেমন অ্যালানিন, সিস্টেইন, প্রোলিন, ট্রিপ্টোফ্যান, লাইসিন, 5টা দেওয়া আছে, আর 15টা আছে। এবং এটা মনে রাখতে হবে, 10টা এসেন্সিয়াল, 10টা নন এসেন্সিয়াল মনে রাখতে হবে। প্রোটিন একটি হেটারোপলিমার, হোমোপলিমার নয়। হেটারোপলিমারটা কাকে বলে? যে পলিমারের মনোমারগুলো আলাদা আলাদা হয় সেগুলো হেটারোপলিমার। আর যদি মনোমারগুলো সব একই হয় তাহলে সেটা হোমোপলিমার। যেমন ইথিলিন, পলিথিন যেটা আছে, ইথিলিন মনোমার দিয়ে গঠিত এবং তার মধ্যে শুধু ইথিলিনই আছে, অন্য কিছু নেই, তাই এটা হোমোপলিমার। কিন্তু এই প্রোটিন যেটা আছে সেটা হেটারোপলিমার, কারণ বিভিন্ন রকমের অ্যামিনো অ্যাসিড আছে। অ্যামিনো অ্যাসিডগুলো তার একরকম না, 20 রকমের অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে 20 রকমের অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন গঠন করছে, তার জন্য এটা হেটারোপলিমার, কারণ প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড গঠন আলাদা। ভ্যারিয়েবল বা আর গ্রুপের জন্য গঠনগুলো আলাদা হয়। একটি হোমোপলিমার কেবলমাত্র এক ধরনের মনোমার দ্বারা গঠিত, যেখানে মনোমারগুলো n সংখ্যক হয় বা এর পুনরাবৃত্তি ঘটে। পরবর্তীকালে যখন অ্যামিনো অ্যাসিডের পরিমাণ সংক্রান্ত এই তথ্য গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী সময়ে পুষ্টি অধ্যায়ে তোমরা জানবে যে কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এবং এদের খাদ্যের মাধ্যমে দেহে সরবরাহের প্রয়োজন হয়। তাই খাদ্যের মধ্যে অবস্থিত প্রোটিনগুলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের উৎস। এই কারণে অ্যামিনো অ্যাসিডগুলো অপরিহার্য বা অনপরিহার্য হতে পারে। আর অনপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলো হলো সেই সব অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের দেহে সংশ্লেষিত হয়। অপরদিকে অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলো আমরা খাদ্যের মাধ্যমে পাই। তো যেটা আগে বললাম এটা এখানেই লেখা আছে, আর কিছুই নেই। যে অ্যামিনো অ্যাসিডগুলো কি, যে মনোমারগুলো কি, যে n সংখ্যক রিপিট হয়, মানে সেগুলো হোমোপলিমারের ক্ষেত্রে একই মনোমার বারবার রিপিট হয়। nটা 10 বার হতে পারে, 20 বার হতে পারে, রিপিট হয়। আর এখানে যে অ্যামিনো অ্যাসিড আছে সেই অ্যামিনো অ্যাসিডগুলো 2 প্রকার আছে। একটা হচ্ছে এসেন্সিয়াল বা অপরিহার্য, আর একটা হচ্ছে নন এসেন্সিয়াল বা অনপরিহার্য। যেগুলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড সেগুলো খাদ্যের মধ্যে থাকে, বাইরে থেকে খাদ্য গ্রহণ করে আমাদের দেহে সেই চাহিদাগুলো পূরণ করতে হয়। আর যেগুলো হচ্ছে অনপরিহার্য বা নন এসেন্সিয়াল সেগুলো আমাদের দেহের মধ্যে উপস্থিত থাকে। তো এগুলোর এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, পরে দেওয়া আছে। কেমিস্ট্রি বই ফর্মালিটিস যে চ্যাপ্টার আছে সেখানে আরও ডিটেলস সেগুলো আছে, সেখানে ছকটা আরও ভালো করে দেওয়া আছে। তো অপরিহার্য আর অনপরিহার্য দুটো যে পার্ট বা ভাগ সেটা দেওয়া আছে, ভালো করে জানা আছে। তো সজীব বস্তুতে প্রোটিন নানা ধরনের কাজ করে থাকে। কিছু প্রোটিন কোষ পর্দার মধ্য দিয়ে পরিপোষক পরিবহনে, কিছু প্রোটিন জীবাণু সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে, আবার কিছু প্রোটিন হরমোন, কিছু প্রোটিন উৎসেচক ইত্যাদি। তাহলে এখানে প্রোটিনের কাজ আছে, প্রোটিনের যে কী কাজ, আমাদের দেহে প্রোটিন কী কাজ করে সেটা লেখা আছে। তো কোষ পর্দার মধ্য দিয়ে পরিপোষক পরিবহনে সাহায্য করে। আমরা জানি যে ফ্যাসিলিটেড যে ট্রান্সপোর্ট, আমাদের যে উদ্ভিদের পরিবহন সেখানে পড়া হবে ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট। যে কোষ পর্দা আছে, তো সেই কোষ পর্দার মধ্যে দিয়ে কোনো কিছু আয়নকে পরিবহন করার জন্য কিছু কিছু প্রোটিন থাকে, সেই প্রোটিন এদের সাহায্য করে, যে এই প্রোটিনের মধ্যে দিয়ে সেটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায়। এই যে এই প্রোটিনগুলো তাহলে কি ফ্যাসিলিটেড ট্রান্সপোর্টে সাহায্য করছে বা কোনো পরিপোষককে পরিবহন করতে সাহায্য করছে। কিছু প্রোটিন জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে সাহায্য করে। যে কিছু প্রোটিন যেমন অ্যান্টিবডি যেটা আছে সেটা কী করে, আমাদের কোনো অ্যান্টিজেন মানে যে কোনো রকম যদি জীবাণু আক্রমণ করে তাহলে তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে। কিছু প্রোটিন হরমোন, কিছু প্রোটিন উৎসেচক, আর অনেক প্রোটিন আছে হরমোন হিসেবে কাজ করে। আমাদের হরমোন যে একটা পুরো চ্যাপ্টার আছে, লাস্ট চ্যাপ্টার, সেখানে ডিটেলসে অনেকগুলো পড়বো যেগুলো প্রোটিন ধর্মী হরমোন। কিছু প্রোটিন উৎসেচক, এই চ্যাপ্টারে কিছুক্ষণ পরে আছে, উৎসেচক হিসেবে কাজ করে, যে দেহে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে। প্রাণী জগতে কোলাজেন প্রোটিনের প্রাচুর্য সবচেয়ে বেশি এবং সমস্ত জীবমণ্ডলের মধ্যে রাইবিউলেজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ, রুবিস্কো প্রোটিনের প্রাচুর্য সবচেয়ে বেশি। তো প্রাণীদেহের মধ্যে কি থাকে, প্রাণীদেহের মধ্যে কোন প্রোটিনটা সবচেয়ে বেশি থাকে প্রাণীদেহে যদি বলা হয় তাহলে সেটা কোলাজেন। আর যদি বলা হয় যে পুরো জীবজগতে সবচেয়ে বেশি প্রোটিন কোথায়, কোন প্রোটিনটা পাওয়া যায়, সেটা হচ্ছে রুবিস্কো, রাইবিউলোজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ, রুবিস্কো হচ্ছে সারা জীবজগতের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় প্রোটিন, আর কোলাজেন হলো প্রাণীদের মধ্যে পাওয়া যায় সবচেয়ে বেশি প্রোটিন। তো এইটুকু ছিল প্রোটিন। আর এখানে কিছু প্রোটিন ও তাদের কার্যাবলী দেওয়া আছে, যে প্রোটিন কি কাজ করে থাকে তার কিছু এক্সাম্পল দেওয়া আছে। যে কোলাজেন যেটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় প্রাণীদেহের মধ্যে, সেটা কী করে,
কী কাজ করে, আন্তঃকোষীয় ভিত্তি, মানে কোষ যেটা থাকে সেই কোষের ভিত তৈরি করে, বা কোষটাকে গঠন, মানে কোষকে স্টেবল থাকতে সাহায্য করে। যেটা যে কোলাজেন তন্তু আছে আমাদের যে চ্যাপ্টার আছে একটা, সেই চ্যাপ্টারে যে প্রাণীদের যে গঠন আছে সেখানে পড়বো যে কোলাজেন তন্তু থাকে, যে রক্তের মধ্যে এইভাবে কোলাজেন তন্তুগুলো এইভাবে থাকে, এবং এগুলো কী করে, কোষের ভিত্তি গঠন করে কোলাজেন তন্তু। এটা ডিটেলসও পড়া হবে কোলাজেন তন্তু। ট্রিপসিন উৎসেচক হিসাবে কাজ করে, যেটা আমরা ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনে পড়েছি। ইনসুলিন হরমোন হিসাবে কাজ করে, যে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে সেটাকে কমাতে সাহায্য করে হরমোন। অ্যান্টিবডি, যে বললাম যে কিছু প্রোটিন আছে রোগ প্রতিরোধ করে, তার মধ্যে একটা হলো অ্যান্টিবডি। সংক্রমণকারী রোগ জীবাণুকে প্রতিরোধ করে বা ধ্বংস করে দেয়। গ্রাহক বা রিসেপ্টার, যে সংবাদ প্রাধান্যের জন্য যেগুলো কাজ করে, যেমন হচ্ছে সংবেদ গ্রহণ করতে, যেমন ঘ্রাণ, স্বাদ, হরমোন ইত্যাদি গ্রহণ করতে সাহায্য করে, যে কোনো কিছু পাঠাতে, যে এক জায়গা থেকে অন্য জায়গাতে পাঠাতে কোনো একটা সাহায্যের প্রয়োজন হয়, সেটা হলো রিসেপ্টার। যে হরমোন চ্যাপ্টার এগুলো পড়বো, যে হরমোনের যে সিঙ্গেলটা আছে সেটা কোষের মধ্যে পাঠানোর জন্য কিছু রিসেপ্টার দরকার হয়, সেই রিসেপ্টারগুলো প্রোটিন দ্বারা গঠিত। আর GLUT4, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে কোষাভ্যন্তরে গ্লুকোজের পরিবহনে সাহায্য করে, যে কোষের মধ্যে, যেটা এক ধরনের রিসেপ্টার, যে কোষের মধ্যে গ্লুকোজকে পাঠাবো, তো তার জন্য GLUT4 থাকে একটা পথ, তার মধ্যে একটা প্রোটিন থাকে GLUT4, সেই GLUT4টা কোষের মধ্যে গ্লুকোজের পরিবহনে সাহায্য করে, GLUT4টা কোষের মধ্যে গ্লুকোজের পরিবহনে সাহায্য করে। তো এটা ছিল প্রোটিন। যে প্রোটিনের এখানে প্রোটিন যে তো হলো যে প্রোটিন কি, পলিপেপটাইড, তারপর প্রোটিনের যে পার্ট দুটো অপরিহার্য অনপরিহার্য, কিছু প্রোটিন তাদের কাজ, এগুলো হলো। তো এরপরে আছে পলিস্যাকারাইড। তো থাক, পলিস্যাকারাইডটা পরবর্তী ভিডিওতে পলিস্যাকারাইড থেকে শুরু করা যাবে। তো তোমরা ভিডিওগুলি দেখো, অবশ্যই আশা করি তোমাদের উপকার হবে। তো ভিডিওগুলি দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আস্তে আস্তে সমস্ত চ্যাপ্টার আপলোড করা হবে, তো তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই জানাবে, কোনো কমেন্টে কোনো কিছু বলার থাকলে সেটা অবশ্যই জানাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।